পড়ন্ত বিকেল। সিয়াম নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। মাতাল মাতাল লাগছে। অরুর বিয়ে হয়ে গেছে এ কথা যেন সে এখনো মনে প্রাণে বিশ্বাস করতে পারছে না। যাকে প্রথম দেখায় আপ্লুত হয়ে পড়েছিল, যার চোখের চাহনির নেশায় নিজেকে আসক্ত করে ফেলেছিল, যাকে ধরার অদম্য ইচ্ছা জেগেছিল সিয়ামের হৃদয়ে, আজ যেন সব শেষ হয়ে গেল। আজ যে সকালে আয়েশার কলে ঘুম ভাঙতে এই খবর এসে পড়ে। তার মানে অরুর গুরুত্বপূর্ণ কাজ এইটি ছিল। কেন করল বিয়েটা? মনেই একটাই প্রশ্ন। সিয়ামের চোখ লাল বর্ণ ধারণ করেছে, চুলগুলো এলোমেলো, সোয়াল শক্ত করে চেয়ে রয়েছে নিচের দিকে। আকাশে পাখিদের সমাহার, ছুটে বেড়াচ্ছে এখান থেকে ওখানে। কি আনন্দ খেলা করছে তাদের মনে। সবাই স্বাভাবিক। ঢাকার রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে অসংখ্য মানব। তাদের মধ্যে কেউ অনেক সুখে রয়েছে, আবার কেউ অনেক কষ্টে রয়েছে। আজ তাদের মধ্যে একজন সিয়াম। কেউ জানে না তার মনের গহীনের একান্ত বাসনা। জানতে দেওয়ার মতো সময় হাতে পেল না সিয়াম। চেয়েছিল আজকেই অরুকে নিজের মনের কথা বলবে, কিন্তু সেটা আর হয়ে উঠল না। খানবাড়িতে এখন সব নিস্তব্ধ। কোথাও কোনো গুনগুনের শব্দ ভেসে আসে না। কেউ কাউকে মা বাবা বলে ডাকে না। সব কিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে। ভালোবাসার যে সুতো ছিল তা ছিঁড়ে গিয়েছে অরুর বিদায়ের দিনে। অরিন মোহিত সাহেবের সাথে এখনো কথা বলে না। খাদিজা বেগমের সাথে বলে এমনও না, পারতে সরতে এড়িয়ে চলে। অরিন এখন সবার সাথে বসে খাবারটাও খায় না। সকাল হতে বেরিয়ে পড়ে অফিসে, আসো গভীর রাতে। এখন বেশিরভাগ সময়টা অফিসে কাটিয়ে দেয়। এর মধ্যে কিছু খায় কিনা তা কেউ জানে না। অরুর বিয়ের পরের থেকে খাদিজা বেগমও নিজের স্বামীর সাথে তেমন কথা বলেন না। মোহিত সাহেবও বোঝেন স্ত্রীর অভিমানের কারণ। তাদের একমাত্র মেয়ে, যাকে ছোটবেলা থেকে মাথায় তুলে রেখেছে, সবচেয়ে বেশি ভালোবাসে, যার চোখের অশ্রু সহ্য করার ক্ষমতা নেই, সে আদরের দুলালিকে এমনভাবে নিজের ইচ্ছের বাইরে বিয়ে দেয়া, সে সুখে আদৌ থাকবে কিনা এইসবের চিন্তা না করে বাড়ির সম্মান বাঁচানোর খাতিরে মেয়ের জীবনের বিসর্জন দেয়া যেন মোহিত সাহেবের গলার কাটা হিসেবে বাঁচছে। একটা প্রেমের গান লিখেছি, আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন, যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন। ড্রয়িং রুমে গান বাজছে। তোহান নিজ উদ্যোগে গান বাজিয়েছে। গানের তালে তালে নিজেও গাচ্ছে। রুদ্র পাশে বসে মিটমিট করে হাসছে। আসলে গানটা তোহান বিথির উদ্দেশ্যে বাজিয়েছে। আসার পর থেকে বিথির সাথে দুদণ্ড বসে কথা বলতে পারেনি। তার উপর রুদ্রের মতো তাদের মধ্যে কিছু না কিছু নিয়ে ঝামেলা বাঁধছে। কিচেনে তোহানের গলার গান ভেসে আসতেই রাবেয়া চৌধুরী আর অরু অট্টহাসিতে ফেটে পড়ল। বেচারি বিথি লজ্জায় লাল হয়ে দাঁতে দাঁত চেপে কিলবিল করতে থাকলো। পাকোড়া রেডি, যা তোদের বর দুটোকে দিয়ে আয়। বেচারা খালি পেটে হাওয়ায় গান গাওয়া শুরু করে দিয়েছে বলে হাসল রাবেয়া চৌধুরী। অরুও সঙ্গ দিল। বিথিকে কনুই দিয়ে খোঁচা মারল। বিথি কটমট করে তাকালো। পাকোড়ার ট্রেটা হাতে নিল। অরু নিল চা আর কফি ট্রে। খাবারের ট্রে এনে টেবিলে রাখতে রাখতে আর চোখে তোহানের দিকে চাইল বিথি। বিথি দৃষ্টির চোখে পড়তেই তোহান গান বন্ধ করে সোজা হয়ে বসল। অরু তোহানকে চায়ের কাপ আর রুদ্রকে কফির কাপ এগিয়ে দিতে দিতে বলল, দারুণ গাইতে পারেন তো দুলা ভাই। অরুর মুখে প্রশংসায় তোহানের মুখ নত হয়ে উঠল। পাশের থেকে বিথি তোহানকে দেখে খ্যাপাটে গলায় বলল, দারুণ না ছাই, গান গায় তো আমার রুদ্র দারুণ। এখানে রুদ্রকে কেউ বিট করতে পারবে না। বিথির কথা শুনে অবাক হলো অরু। হনুমান তাহলে গানও গাইতে পারে? সে অবিশ্বাস্য দৃষ্টিতে রুদ্রের দিকে তাকালো। রুদ্র আগের থেকেই শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। চোখাচোখি হতেই অবিলম্বে চোখ সরিয়ে নিল। ইতিমধ্যে আদনান সাহেব বাড়িতে প্রবেশ করেছেন। সবাইকে নিচে বসে থাকতে দেখে এগিয়ে এলেন বাচ্চাদের কাছে। তোহানকে দেখে মুখে অসম্ভব সুন্দর হাসি ফুটল। তোহান শ্বশুরকে দেখে উঠে দাঁড়ালো, সালাম দিয়ে বলল, ভালো আছেন বাবা? এই তো আছি। বাড়িতে নতুন সদস্য এসেছে, তাকে নিয়ে আমরা সবাই বেশ আছি। নতুন সদস্য অর্থাৎ অরু। তোহান একবার অরুর দিকে তাকিয়ে হেসে বলল, শুধু আপনারা না, আপনার ছেলেও বেশ আছে। এইবার অরুর ভীষণ আকারে লজ্জা পেল।
বিথি অরুকে খোঁচা মারল। কিচেনের ঘটনা মনে রেখে এই কাজ। অরু মাথা নিচু করে আট চোখে তাকালো রুদ্রর দিকে। রুদ্র তখনও তার দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা বাবা, বসো, আড্ডা দাও, আমি উপরে যেয়ে একটু ফ্রেশ হয়ে আসি, বললেন আদনান সাহেব। আচ্ছা বাবা। আদনান সাহেব চলে যেতে তোহান বসে পড়ল সোফায়। রুদ্র হাত টেনে আবদারি সুরে বলল, নাও ভাই, তোমার বোন তোমার গানের গলার এত প্রশংসা করলো, এখন একটা গান শোনাও। আমি আর অরু তোমার গান শুনে নিজেকে ধন্য করি। কি বলো অরু? সবাই অরুর দিকে তাকালো। অরু নম্রভাবে মাথা নাড়ালো। বিথি উৎসাহিত হয়ে বলল, নেগা, কত বছর পর তোর গলার গান শুনতে পারবো। আর অরুর জানো তার বর কতটা ভালো গান গাইতে পারে। রুদ্র সোফায় হেলান দিয়ে বসেছিল, এবার সোজা হয়ে বসলো। স্থির কণ্ঠে বলল, গান গাইতে ভালো লাগে না, জানিস না, জোর করিস না। কেন? আমাদের জন্য নয়, অরুর জন্য গা, প্লিজ। অরু, তুমি কিছু বলো না। বাচ্চাদের মতো হয়ে পড়ল বিথি। অরুরও খুব ইচ্ছে করছে রুদ্রের গলায় গান শুনতে। সবাই এত করে বলছে, গেলে কি সমস্যা? অরু রুদ্রের দিকে তাকিয়ে বলল, প্লিজ সবার জন্য একটা গান শোনান। সবার জন্য তো গান শোনাবো না। অরুর হেঁকসি উঠে গেল। তোহান আর বিথি মুখ টিপে হাসতে লাগলো। বিথি টেবিলের ওপর থেকে জগের থেকে পানি ঢেলে অরুর দিকে এগিয়ে দিল। অরু পানি নিয়ে ডকডক করে গলায় ঢালল। তোহান খাকারি দিয়ে বলে উঠল, তাহলে অরুর জন্যই গাও শালা বাবু। যদি সে বলে তাহলে ভেবে দেখতে পারি, বলল রুদ্র অরুকে উদ্দেশ্য করে। পারবো না, আপনার গাইতে হলে গান, না হলে গাইবেন না, রাগে গজগজ করতে করতে বলল অরু। বিথি উঠে দাঁড়ালো অরুর কাছে এসে বলল, প্লিজ এমনভাবে বলো না অরু, একবার বলো রুদ্র গান শোনাবে। কতদিন পর ওর গলার গান শুনবো, প্লিজ অরু। অরু আর উপায় খুঁজে পেল না। বিথি এমনভাবে বলছে, নাও করতে পারছে না। নিজের রাগ কন্ট্রোল করে শান্ত স্বরে বলল, ঠিক আছে বলছি, বলে রুদ্রের দিকে তাকিয়ে ফোঁস করে বলল, আমার জন্য একটা গান শোনাবেন? অবশ্যই। সো বাক্য আর শেষ করতে পারল না। অরু কাশি দিয়ে উঠল। এই লোকটা তাকে আর মানুষের সামনে আসতে দিবে না। রুদ্র দাঁড়ালো, উপরে ঘরের দিকে গেল। বিথিও দৌড়ে কিচেনে গেল। অরু দাঁড়িয়ে রইল। তোহানের মুখে তখনও চাপা হাসি। কিচেনের থেকে বিথি রাবেয়া চৌধুরীকে নিয়ে আসলো। মুখে একরাশ খুশি। অরুর কাছে এসে দাঁড়িয়ে বলল, কি শুনছি অরু? রুদ্র নাকি তোর জন্য গান গাইবে? সত্যি ছেলেটাকে আগের মতো একমাত্র তুই করতে পারবি, বলে অরুর কপালে আদরের স্পষ্ট করল রাবেয়া চৌধুরী। রুদ্র নেমে এসেছে গিটার হাতে। সবে অধীর আগ্রহে অপেক্ষা করছে রুদ্রের গান শোনার। রুদ্র পুনরায় নিজের আসনে এসে বসল। প্রস্তুত হলো গিটারের সঙ্গে। একবার অরুর দিকে তাকালো। এইবার অরু আগের থেকেই তার দিকে তাকানো ছিল। চোখাচোখি হলো, কিন্তু চোখ সরল না। গভীর দৃষ্টি, সেই দৃষ্টির মতোই গভীর কণ্ঠ। রুদ্র গান ধরল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশে গুধূলি বেলায় লালচে আভার ছোঁয়া লেগেছে। রুদ্র নিজের ঘরে স্লাইডিং দরজার হেলান দিয়ে সিগারেটে শুকটান দিচ্ছে। চোখ তার আবদ্ধ আকাশের পানে। মনের মধ্যে একরাশ অনুভূতি। ঘরেতে টিম টিম করে জ্বলছে ল্যাম্প লাইটটি। অরু আসার পর থেকেই রুম সারাক্ষণের জন্য আলোকময় হয়ে উঠেছে। অরু অন্ধকার পছন্দ করে না, এক প্রকার ভয় পায়, তাই ঘুমানোর সময় ঘরে কিঞ্চিত হলেও আলো রাখতে হয়। এখন অরু ঘরে নেই, বাইরে বিথি আর রাবেয়া চৌধুরীর সঙ্গে কিচেনে রয়েছে রাতের খাবার তৈরি করার জন্য। আজ নিজ হাতে অরুকে রান্না শিখে দেওয়ার উদ্যোগ নিয়েছে। হঠাৎ ঘরে কারোর উপস্থিতি টের পেয়ে পিছনে ফিরল রুদ্র। দেখল অরু সবেমাত্র এসে ঘরে ঢুকেছে। ঘরে অন্ধকার দেখতেই অরু লাইট জ্বালানোর জন্য সুইচ খুঁজতে পেছন থেকে কোমরে হাতের স্পর্শ পেতেই চমকে উঠল। কিন্তু কোনো হেলদোল নেই। পেছনের মানুষটিকে অরু ভালোভাবে চেনে। রুদ্র অরুর কাঁধে মাথা দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, কোথায় ছিলে এতক্ষণ? জানেন না কোথায় ছিলাম? মায়ের সাথে কিচেনে রান্না করা শিখেছিলাম। আমি বলেছি শিখতে? রুদ্রের এহেন ধরনের কথা শুনে সুইচ অন করে সামনে ফিরল। রুদ্রের ভাবলেশীন মুখের পানে চেয়ে কটমট করে বলল, এখন আমি নিজের খুশিতে কিছু করতে পারবো না, আপনার অনুমতির দরকার হবে আমার। রুদ্র অরুর কথা শুনে বাঁকা হাসল। অরুর কাছ থেকে সরে এসে খাটের ওপর বসে পড়ল। ব্যালকনির দিকে চেয়ে বলল, তোমাদের মেয়েদের অভ্যাস এত খারাপ কেন? ভালো কথা বললেই শুধু জ্বলে ওঠো। অরু ভুরু কুঁচকে তাকালো। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে রুদ্রের খোঁচা শুনে। অরু আর কথা না বাড়িয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। বাইরে হালকা মৃদু বাতাস।
স্নিগ্ধ পরিবেশ বিরাজ করছে। পিছনে রুদ্র এসে দাঁড়ালো। অরু রুদ্রের উপস্থিতি টের পেয়ে স্বাভাবিক গলায় বলল, দারুণ গান গাইতে পারেন তো। এত সুন্দর গান গাইতে পারেন তা তো জানতাম না। এমন অনেক গুণই আছে যা তুমি জানো না। সবেমাত্র 2 দিন, আস্তে আস্তে সবই জানতে পারবে সোনা। অরু রুদ্রের দিকে ফিরে দাঁড়ালো। রুদ্রের মুখে স্নিগ্ধ হাসি, চোখের চাহনি অবিচল, স্থির। এমন লোকের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। অরু রুদ্রের চোখে চোখ রেখে বলল, সবই নাই জানলাম, কিন্তু একটা জিনিস আমার এখন জানার খুব ইচ্ছা। রুদ্র অরুর দিকে ঝুঁকে গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি সোনা? 2 দিনে আপনার মধ্যে এত পরিবর্তন কিভাবে হলো? কেন হলো? এইটাই শুধু জানতে চাই। যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকেই ভালোবাসি সোনা। হেয়ালি বন্ধ করে সোজাসুজি কথা বললেই তো পারেন। হেয়ালি না সোনা, যা বলার বলে দিয়েছি। এখন বোঝার না বোঝার সম্পূর্ণ তোমার ওপর। কথাগুলো বলেই অরুর কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ করল রুদ্র। অরু কিছু বুঝে উঠতে পারল না এবং বেশি কিছু বুঝতেও চাইল না। রুদ্র তাকে ঠকাবে না, এই বিশ্বাসটা মনের কোণ থেকে যেন এসে ভিড় জমেছে। বেশ কয়েকদিন এমনভাবেই চলে গেল অরু আর রুদ্রর। অরু এখন আগের থেকে বেশ স্বাভাবিক হয়ে গেছে। রুদ্রকে সামলাতেই যা হিমশিম খেতে হয় অরুর। চৌধুরী বাড়ির সবার সাথে একদম মিলেমিশে গিয়েছে, কিন্তু তাই বলে নিজের পরিবারকে ভুলতে পারে না অরু। মাঝে মধ্যে মন খারাপ করে ঘরের এক কোণে পড়ে থাকে। রুদ্রের সামনে অবশ্য সেই চেহারা যেতে পারে না অরু। অরু আর রুদ্রের সম্পর্ক অরু স্বাভাবিক করতে চায়, সবকিছু ভুলে যেয়ে। সকাল সকাল ভার্সিটিতে এসে একটা খবর কানে এসে পড়ল, এক প্রকার খুশির খবর। অরুদের ডিপার্টমেন্টে আজ থেকে প্রায় 2 সপ্তাহের ছুটি দিচ্ছে। অরু খুশি হবে নাকি কষ্ট পাবে বুঝে উঠতে পারল না। 2 সপ্তাহের ছুটিতে বাড়িতে বসে থাকতে হবে। বিয়ে যদি না হতো তাহলে এই ছুটিতে সোজা যশোর। মায়ের হাতের বিভিন্ন সুস্বাদু খাবার খেতে পেত। অরিনের সাথে কতই মজা করতে পারত। চৌধুরী বাড়িতে সমস্যা হয় তা নয়, কিন্তু আজ রুদ্রের ক্লাস নেয় অরুদের, অন্যান্য ইয়ারেরও রয়েছে। ডিপার্টমেন্টের এখন অনেকে অরুকে ধরে জিজ্ঞেস করে, কিভাবে বিয়ে হলো? তোমরা কি আগের থেকে রিলেশনে ছিলে? একই উত্তর দিতে দিতে অরু প্রায় হাঁপিয়ে উঠেছে। বন্ধ দিয়ে এই একদিকে সুবিধা হলো, এত প্রশ্নের উত্তর আর দিতে হবে না। ক্লাস করে বাইরে বেরিয়ে এসেছে অরু আর আয়েশা। আজকের মতো ক্লাস শেষ। আর 2 সপ্তাহের পর কয়েকদিন ধরে সিএম ভার্সিটিতে আসছে না। ব্যাপারটা অরুর চোখে পড়তে অরু আয়েশার কাছে জিজ্ঞেস করলো, সিএম কোথায় রে? দেখছি না কয়েকদিন ধরে। জানি না রে, তোর আর স্যারের বিয়ের খবর দেওয়ার পর থেকেই সিএম কেমন যেন আপসেট হয়ে পড়ে, আর তার পরের থেকে কথা বলেনি। ফোন দিয়েছিলাম ধরেনি। ওর দিকে তাকিয়ে বলল আয়েশা। অরু আর কোনো প্রশ্ন করলো না, মনে মনে ঠিক করলো রাতে একবার নিজ থেকেই ফোন করে কথা বলে নেবে, হয়তো কোনো কাজে রয়েছে। হঠাৎ অরুর ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো তানিয়া কল করেছে। অরু খুশি হয়ে উঠল। বিয়ের পর থেকে অরু তানিয়ার সাথে যোগাযোগ করেনি বললেই চলে। মেয়েটা কি ভাবছে অরু দেরি না করে সঙ্গে সঙ্গে কল রিসিভ করলো। আয়েশা আগের মতো চেয়ে রইল অরুর দিকে। অরু বলল, কেমন আছিস তানি? অপর পাশ থেকে নরম স্বরে উত্তর দিল, ভালো আছি। আমার কথা তো মনেই পড়ে না তোর। বিয়ে করে মনে হচ্ছে সব ভুলে গিয়েছিস। অরু হাসল। তানিয়ার অভিমান হয়েছে, ব্যাপারটা স্বাভাবিক। অরুর মতো যদি তানিয়া এই কাজ করতো তাহলে অরুও রেগে থাকতো। এখন তানিয়ার রাগ ভাঙাতে হবে তার। রুদ্রের জন্য অপেক্ষা করতে করতে হয়তো এইবার বুড়ি হয়ে যাবে অরু। ভীষণ রাগ লাগছে অরুর। সে কখন থেকে মিটিং হয়েই যাচ্ছে, বেরোনোর নাম নেই। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? ক্লাস শেষ হয়েছে সেই দুপুরে, এখন বিকেল হতে চলেছে। নিজে একা যেতে চাইলে পরে রুদ্র আবার এক গদা কথা শুনিয়ে দেবে অরুকে, তাই না বলে যেতেও পারছে না। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, রুদ্র সবেমাত্র বেরিয়েছে। অরুকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একাংশ অবাক হলো না। স্বাভাবিক চাহনিতে অরুর হাত ধরে বেরিয়ে আসলো ডিপার্টমেন্ট থেকে। অরু রাগান্বিত চোখে তাকিয়ে আছে, কটাক্ষ করে বলল, আপনি এত দেরি করলেন কেন? আমি দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ব্যথা হয়ে গেছে, শুধুমাত্র আপনার জন্য। মাঝে মাঝে পা ব্যথা হওয়া ভালো শোনা? মোটেও না। একটা বাজে লোক কোথাকার। কে? অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করল রুদ্র। অরু যেন রাগের চরম পর্যায়ে চলে গেছে। গাড়িতে বসতে বসতে বলল, কে আবার? আপনি?
রুদ্র গাড়িতে বসে সিট বেল্ট বেঁধে অরুর দিকে ঝুঁকে বলল, ইস সোনা, এমন কথা নিজের বরকে বলতে পারলে? আজকে রাতের খাবার হজম হবে তো তোমার? কটমট করে চাইল রুদ্রের দিকে, কিন্তু এবার কিছু বলল না। রুদ্র দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর বলল, সিট বেল্ট বেঁধে নাও। রুদ্রের কথা যেন অরুর কানেই গেল না। রুদ্র চোখ কুঁচকে তাকালো, আবার বলল, কি হলো? সিট বেল্ট বাঁধো। অরু এইবার হাত জোড়া ভাঁজ করে আর চোখে রুদ্রের দিকে তাকালো। আমি কবে নিজ দায়িত্বে সিট বেল্ট বেঁধেছি শুনি? অরুর কথা শুনে রুদ্র এইবার হেসে ফেলল। সত্যি তো, অরুর সিট বেল্ট তো সবসময় রুদ্র বেঁধে দেয়। সে কিভাবে ভুলল? রুদ্র হাসতে হাসতে নিজের সিট বেল্ট খুলে অরুর সিট বেল্ট বেঁধে দিল। অরুর খোলামেলা চুলগুলো কানের কাছে গুজে দিয়ে আলতো করে কপালে, অরুর কপালের সাথে লাগিয়ে ঠোঁটে আলতো করে স্পর্শ করলো। অরু পিট পিট করে তাকালো রুদ্রের দিকে। কোথায় রাখলাম? বিরক্তি ভরা গলায় বলল অরু। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। রুদ্র আর অরু চৌধুরী ভিলার দিকে যাচ্ছে। গাড়ি স্বাভাবিক গতিতে এগিয়ে যাচ্ছে। রুদ্র তীক্ষ্ণ মনোযোগে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ অরুর ফিসফিস শব্দে ধ্যান ভাঙল। রিয়ার ভিউ মিররটি আগে থেকে অরুর দিকে ছিল। রুদ্র সেই দিকে তাকে অরুকে গভীরভাবে পর্যবেক্ষণ করল। অরুর বিরক্ত মুখ দেখে রুদ্র আর চোখে তাকে বলল, কি খুঁজছ ফোনে? অরু ফোনের স্ক্রিনের দিক থেকে মুখ তুলে চাইল রুদ্রের দিকে। রুদ্র তখন সামনে চেয়ে আছে। অরু হাফ ছাড়ার ভঙ্গিতে বলল, আমার এক বন্ধুর নাম্বার খুঁজছি, সেভ করেছিলাম কিন্তু এখন আর পাচ্ছি না, কোথায় যে হারিয়ে ফেললাম। রুদ্র অরুর কথা শুনে ভুরু কুঁচকে তাকালো, সংকুচিত কণ্ঠে বলল, কোন বন্ধু? সিয়াম, আপনি চিনবেন না। এইবার আর ফোনের দিক থেকে চোখ সরালো না অরু, ফোনের স্ক্রিনে চোখ আবদ্ধ করে বলল কথাটা। রুদ্রের মুখের চাহনি গম্ভীর হয়ে উঠল। গাড়ির স্পিড হঠাৎ বেড়ে উঠল। অরু আচমকা গাড়ির গতি বাড়াতে হতভম্ব হয়ে রুদ্রের দিকে চাইল। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, মেরে ফেলবেন নাকি? এখনই তো পড়ে যাচ্ছিলাম। সরি। অরুর দিকে না ফিরেই বলল উত্তর। অরু এইবার যেন অবাকের চরম পর্যায়ে গেল। রুদ্র তো সরি বলার পাত্র নয়। অরু অবাক হয়ে তাকালো রুদ্রের দিকে। গাড়ির স্পিড আবারও নেমে আসলো স্বাভাবিকে। অরু ঢোক গিলে বলল, কি হয়েছে আপনার? রুদ্র এইবারও তাকালো না অরুর দিকে, সামনে চোখ রেখে কঠিন স্বরে বলল, কিছু না। অরু আর কথা বাড়ালো না, সাহস পেল না অন্য কিছু কথা জিজ্ঞেস করার। রুদ্রের এইহেন কণ্ঠ স্বরকে অরু ভীষণ ভয় পায়। রেগে গেলেই এমনভাবে একমাত্র কথা বলে রুদ্র। অরু চুপচাপ করে ফোনের দিকে তাকালো। রুদ্র আর চোখে একবার সে কি যেন ভাবল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ রুদ্র বলে উঠল, তা ওই সিয়ামের নাম্বার দিয়ে কি করবে? অরুর ফোনে তখন ভিডিও দেখছে। রুদ্রের প্রশ্ন শুনে ওর দিকে সে বলল, তেমন কিছু না, বেশ কয়েকদিন ধরেই তো আসছে ক্লাসে না, তাই ফোন দিয়ে জিজ্ঞেস করতাম কি হয়েছে। মৌমাছিকে এত মনে করার কারণ কি জানতে পারি? অরুর চোখ মুখ কুঁচকে তাকালো, বিস্ফোরিত কণ্ঠে বলল, কে মৌমাছি? কে আবার? তোমার ওই ফ্রেন্ড সিয়াম। কেন? অরুর প্রশ্ন শুনে বিরক্ত মুখ করে একবার তাকালো অরুর দিকে। অরু বড় বড় চোখ করে তাকিয়ে আছে তারই দিকে। রুদ্র চল শক্ত করে বলল, কি কেন? আমি খেয়াল করেছি, ওই তোমার আশেপাশে যেভাবে তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, অসহ্য। পাগলের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে শুনেছি, গাধার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে শুনেছি। এই মৌমাছির মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার মানে? প্রশ্নটা করে নিজেও ড্যাব ড্যাব করে চাইল রুদ্রের দিকে। রুদ্র জোরে নিঃশ্বাস নিয়ে গাড়ি সাইডে নিয়ে ব্রেক কষল। ওরও একটু ঝুঁকে গিয়েছিল, কিন্তু এইবার আর সমস্যা হলো না, সঙ্গে সঙ্গে নিজেকে সামলিয়ে নিল। মৌমাছি যেমন ফুলের কাছে যে ড্যাব ড্যাব করে চায় আর অপেক্ষা করে মধুর জন্য, ঠিক তেমনি ওই মনু মৌমাছিটি তোমাকে নিজের করে পাওয়ার অপেক্ষায় ছিল। বাট তোমার বিয়ে আমার সাথে হয়, তুমি হাত থেকে ফসকে গেলে। অরু বারবার চোখের পলক ফেলে বলল, বাহ, আপনার বাংলা ব্যাকরণ তো জোশ, কি দারুণ বাংলা শব্দ বানালেন মনু মৌমাছি। কিন্তু আপনার এমন কেন মনে হলো সিয়াম আমাকে পছন্দ করে? আমি তেমন কিছুই টের পাইনি। আগে জানতাম মেয়েদের সিক্স সেন্স অনেক প্রখর, এখন মনে হচ্ছে সেই ধারণা ভুল। ওরও একটু অপমানিত বোধ করলো। তার সিক্স সেন্স যথেষ্ট ভালো, কিন্তু তাই বলে যে সব কিছুই তার সিক্স সেন্সের কাছে ধরা দিবে, এর তো কোনো মানে হয় না। ওর মুখ ফুলিয়ে কড়া চোখে তাকালো রুদ্রের দিকে। রুদ্র সেই দৃষ্টি সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে বলতে থাকলো, যাই হোক, তুমি বোঝনি ভালো,
কোনো সমস্যা নেই, বাট আমি একজন পুরুষ, তাই আমি খুব ভালো করে জানি কোন ছেলের কোন দৃষ্টির কি অর্থ। ওই মৌমাছি যে তোমাকে প্রথম থেকেই পছন্দ করে তা আমি প্রথম দিন দেখে বুঝতে পেরেছিলাম। আপনি তাহলে আমাকে প্রথম দিন থেকে লক্ষ্য করছেন? রুদ্র অরুর কথা শুনে ওর দিকে ঝুঁকে আসলো। অরুর চোখে মুখে দুষ্টুমি খেলা করছে। রুদ্রকে ঝুঁকে আসতে দেখে সেও হালকা হালকা করে সরে যাচ্ছে। মুখে লেগে রয়েছে চঞ্চল হাসি। রুদ্র জোরে অরুর কোমর জড়িয়ে ধরল। চৌধুরী ভিলা সম্পূর্ণ ইটের প্রাচীর দিয়ে ঘেরা। বাড়ির মুখের সামনে লোহের গেট, তার সামনে পাহারা দেয় 2 জন দারোয়ান। বেশ বড় জায়গা দিয়েই তৈরি চৌধুরী বাড়ি। বাড়ির পিছনে রয়েছে বড় বাগান, ফুল থেকে শুরু করে সকল গাছ সেখানে লাগানো রয়েছে। আদনান সাহেবের ভীষণ প্রিয় জায়গা এটি, নিজ হাতে গড়ে তুলেছেন এই বাগানটি। বাগান করা তার শখ, কিন্তু কাজের জন্য সবসময় বাগানে নিজের সময় দিতে পারেন না, তাই নিজের শখের বাগানকে তুলে দিয়েছেন রহমত মিয়ার হাতে। রহমত মিয়া প্রায় 20 বছর ধরে মালির কাজ করেন এই বাড়ির চৌধুরী বাড়িতে। বাড়ির পিছন সাইডটা ভীষণ শান্ত, শুধু পাখির কোলাহল, গাছের পাতা নড়ার শব্দ আর মাঝে মাঝে ঠান্ডা শীতল বাতাস। বিথি আর রাবেয়া চৌধুরী প্রায়শই বাগানের দিকটায় আসেন। এখানে ছোট করে টি টেবিল আর 4 চেয়ারের ব্যবস্থা করা আছে। 2 জন আসলেই ওখানটাতেই বসে। আজকে বেশ কয়েকদিন পর বাড়ির কাজ মিটিয়ে রাবেয়া চৌধুরী আর বিথি বাগানে এসে বসেছেন। আজ বাড়িটা ভীষণ শান্ত। বাড়ির লোক বলতে তারা 2 জন আর কিছু চাকররা রয়েছে। তোহান ইভানকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। আদনান চৌধুরী অফিসে, আর রুদ্র আর অরু এখনো ভার্সিটি থেকে ফেরে নাই। রাবেয়া চৌধুরী ফ্যাকাশে চেহারা করে বিথির উদ্দেশ্যে বললেন, বাড়িতে থাকতে আর ভালো লাগছে না, কেমন মেরমেরে পরিবেশ হয়ে উঠেছে। সবাই মিলে যদি কোথাও ঘুরে আসা যেত। মায়ের কথা শুনে শিশুদের মতো উৎসাহিত হয়ে বিথি বলল, তাহলে চলো কোথাও থেকে ঘুরে আসি, তোমার জামাইও আছে। হ্যাঁ বলেই হলো, তোর ভাই ও অরুর যে ভার্সিটি আছে সেটা কি ভুলে গিয়েছিস? মোটেও না, কিছুক্ষণ আগে অরুর মেসেজ এসেছিল, আর ওদের ডিপার্টমেন্টের 2 সপ্তাহের জন্য বন্ধ দিয়েছে, তাই তো আমি এই কথা বললাম। মেয়ের কথা শুনে এবার রাবেয়া চৌধুরীর চোখ জলজল করে উঠল। সঙ্গে সঙ্গে একটা তালি বাজিয়ে বলল, তাহলে তো কোথাও যেতেই হয়। অরিন ছাদে দাঁড়িয়ে আছে, হাতে তার জ্বলন্ত সিগারেট। বিকেলবেলা। যশোরে এখনো বেশ শীত, কিন্তু আগের মতো ততটা না। অরুর চলে যাওয়ার পর থেকে নির্ঘুম রাত কাটাচ্ছে অরিন। ভিতরে এক অচেনা ভয় লুকিয়ে রয়েছে। রুদ্রকে সে ভালো করে চেনে। রুদ্র তার বোনকে মোটেও অযত্নে রাখবে না, কিন্তু পুরনো শত্রুতা ঘিরে যদি অরুর কোনো সর্বনাশ হয়, এই ভয় যেন তাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। অরিন সিগারেটে শুকটান দিবে এমন সময় পিছনে কারোর পায়ের শব্দ পেতেই কান খাড়া হয়ে উঠল। সতর্ক হয়ে সোজা হয়ে দাঁড়ালো। ছেলের কাছে এসে দাঁড়ালেন মোহিত সাহেব। ছেলেটা তাকে এক প্রকার দূরে সরিয়ে দিয়েছে। সব সময় এড়িয়ে চলে, আর কতদিন এইসব চলবে। মোহিত সাহেব অরিনের কাঁধে হাত রেখে নরম সুরে বলল, সারাদিন তো কিছু খেলি না, এইভাবে অসুস্থ হয়ে পড়বি। অরিনের চোর শক্ত হয়ে গেল, ঘাড় ঘুরিয়ে বাবার দিকে চাইল। মোহিত সাহেবের চোখে চোখ রেখে বলল, এই সেম প্রশ্ন তো তুমি বুনুর কাছে করতে পারো। তুমি কি জানো আমার বোনটা কি খাচ্ছে, কেমন আছে, কেউ ওর সাথে খারাপ আচরণ করছে না তো? এইসব তো জানতে পারো, কিন্তু তুমি তা কেন জানতে যাবে? তোমার জন্য তোমার চেয়ে ইম্পর্টেন্ট মেয়ে না, তোমার জন্য তোমার ইমেজ ইম্পর্টেন্ট। বাড়ির মানুষ কি বলছে সেটা ইম্পর্টেন্ট। তুমি প্লিজ আমার সাথে কথা বলতে এসো না, কি থেকে কি বলে দেব। বলে আর এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়ালো না অরিন। মোহিত সাহেবকে অগ্রাহ্য করে নিচে চলে গেল। মোহিত সাহেবের চোখের কোণে পানি দেখা দিল। সবাই জড়ো হয়েছে লিভিং রুমে। কোনো গুরুতর ব্যাপার ঘটেছে। ওরু বেশ কয়েকবার বিথির কাছে জিজ্ঞেস করেছে, কিন্তু বিথি তো কোনো কিছুই বলতে নারাজ। রাবেয়া চৌধুরী কিচেনে সবার জন্য নাস্তার ব্যবস্থা করেছেন। উনি আসলেই আলোচনা শুরু হবে। আদনান সাহেব এখানে উপস্থিত নেই, তিনি এখনো অফিসে। বেশ রাত করে ফিরবে হয়তো। রুদ্র চুপ করে ফোনের দিকে তাকিয়ে আছে, মাঝে মাঝে 2-1 বার মাথা তুলে আশেপাশে তাকিয়ে নিচ্ছে। তোহান ইভানের সাথে খেলা করছে। এতজনের মধ্যে সবচেয়ে অসুখী মানুষ হচ্ছে অরু। সে কিছুই করতে পারছে না, কারোর সঙ্গে কথা বলবে তারও উপায় নেই। একটা দম বন্ধ করে আসার মতো পরিবেশ। কখন যে তার শাশুড়ি আসবেন। সবেমাত্র টেবিলের ওপর নাস্তা রাখছেন রাবেয়া চৌধুরী আর নাসরিন বেগম।
অরুর উৎকণ্ঠা যেন আগের থেকে আরো বেশি বেড়ে গিয়েছে। অরু উঠে দাঁড়িয়ে রাবেয়া চৌধুরীর হাত থেকে খাবার থালা নিয়ে তাড়াতাড়ি করে বলল, এগুলো পরে করো, তুমি আগে বলো কিসের জন্য এই জমায়েত। বলছি, তুই আগে নিজের জায়গায় গিয়ে বস। রাবেয়া চৌধুরী অরুর হাত থেকে থালা নিতে নিতে বলল। অরু নিরাশ ভঙ্গিতে যে নিজের জায়গায় বসল। রাবেয়া চৌধুরী সবাইকে খাবার সার্ভ করে নিজে আসন দখল করল। তার মুখে রয়েছে রহস্যময় হাসি। তিনি একবার সবার দিকে চোখ বুলিয়ে নিলেন। রুদ্র আর অরুর দিকে চোখ পড়তেই চোখ জোড়া ছোট ছোট করে তিনি বললেন, বাবা রুদ্র, ফোনটাকে কিছুক্ষণের জন্য রাখ, আমার কথাগুলো শোন, তারপর আবার ফোনে ব্যস্ত হইস। এমন তো না তোর বউ বাপের বাড়িতে পাশেই আছে, বুঝছি আমাদের সামনে প্রাইভেট কথা বলা যাবে না, কিন্তু আমি বলছি তোদের বেশি সময় নেব না, তাই ফোনটাকে সাইডে রাখ। শাশুড়ির মুখে এমন কথা শুনতে লজ্জায় লাল হয়ে গেল অরুর মুখ। এতক্ষণ অরু আর রুদ্র মেসেঞ্জিংয়ে কথা বলছিল, সেটা রাবেয়া চৌধুরীর চোখ এড়ায়নি। অরুর সঙ্গে সঙ্গে ফোন অফ করে পাশে রেখে দিল। রুদ্র স্বাভাবিকভাবেই ফোনে হাত রেখে দিল। বিথি আর তোহান মুখ টিপে হাসতে লাগলো। পরিবেশ আগের মতো হতেই রাবেয়া চৌধুরী বললেন, যেহেতু অরু আর রুদ্রের ডিপার্টমেন্ট থেকে বন্ধ দিয়েছে 2 সপ্তাহের, আমি আর বিথি ভাবছি কোথাও ঘুরে আসব সবাই মিলে, আর তোহানও আছে। সেটা তো দারুণ আইডিয়া মা, তা কোথায় যাওয়ার প্ল্যান করেছেন? ছেলেকে কোলে নিতে নিতে বলল তোহান। রাবেয়া চৌধুরী হেসে বললেন, অনেক ভেবে ঠিক করেছি আমরা আমাদের গ্রামের বাড়িতে যাব। এমনিতেও তো আমার শ্বশুর শাশুড়ি তাদের একমাত্র নাতবউকে দেখতে চায়। মোটেও না, গ্রামের বাড়ি মোটেও ঘুরতে যাওয়ার জন্য বেস্ট অপশন নয়। দুনিয়ার মশা সব মনে হয় আমাকেই কামড়ায়, তার উপর ওখানে গিয়ে প্রত্যেকবার কিছু না কিছু হয়। তিরিক্ষি কণ্ঠে কথাগুলো বলল রুদ্র। মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। রুদ্রের কথা শুনে বিথি লাফিয়ে উঠে বলল, চুপ কর, সবসময় শুধু খুদ ধরা। সুন্দর জায়গায় অমন একটু আদ্র হয় জানো অরু। অরুর দিকে ফিরে বসে বলল বিথি, আমাদের গ্রামের বাড়ি ভীষণ বড়, চারিদিকে ধানের ক্ষেত, গমের ক্ষেত থেকে শুরু করে সব কিছু আছে। পুকুর আছে, দিঘি আছে, কি দারুণ পরিবেশ। আর দাদা দাদির যে বাড়ি তার সামনে বিশাল আঙিনা রয়েছে, সেখানে আবার একটি ছোট কাঠের দোলনাও আছে, হাতে তৈরি। বিথি কথাগুলো বলতে যে হাঁপিয়ে গেল। বিথির মুখে যেন হাসি আর ধরছে না। অরুও বিথির কথা শুনে উৎসাহিত কণ্ঠে বলল, সত্যি এত সুন্দর? আমি তো ঠিক ঘোড়ার ডিম। অরু আর কথা শেষ করতে পারল না। মাঝ পথেই রুদ্র কথা কেটে দিল। সবাই ওর দিকে তাকালো। অরু অসহ্য দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? রুদ্র উঠে দাঁড়ালো, সবার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আমি কোথাও যাব না। তোমরা যা খুশি প্ল্যান করো, যেখানে খুশি যাও, আমাকে আর আমার বউকে বাদে। বলে এক মুহূর্ত অপেক্ষা করলো না কারো প্রতিক্রিয়ার জন্য, সোজা উপরে চলে গেল। সবাই হতাশ চেহারায় তাকিয়ে রইল উপরের দিকে। সবার আশায় পানি ঢেলে চলে গেল রুদ্র। অরু ঠোঁট উল্টে রাবেয়া চৌধুরীর দিকে তাকালো। রাবেয়া চৌধুরীর চেহারায় হতাশা বিরাজ করছে। বিথি হতাশ কণ্ঠে বলল, তাহলে হয়েই গেল, বাদ, ঘোড়া বন্ধ? মোটেও না, প্রতিবাদ করে উঠল তোহান। সবাই তাকালো তার দিকে। তোহান একবার সবার দিকে চোখ বুলিয়ে নিল। ইভানকে কোল থেকে নামিয়ে তারপর উঠে দাঁড়ালো। অরুর খানিকটা সামনে এসে দাঁড়িয়ে বলল, রুদ্রকে রাজি করাতে পারবে একমাত্র তুমি। আমি যতদূর জানি তুমি বললে রুদ্র রাজি হয়ে যাবে। অরুকে উদ্দেশ্য করে কথাগুলো বলল তোহান। বুদ্ধিটা সবার পছন্দ হলেও অরুর যেন কোনোভাবেই ব্যাপারটা হজম হলো না। মাথা ডানে বামে নাড়াতে নাড়াতে বলল, আমি পারবো না। কেন? তোহান ঠিক বলেছে, তুমি বললে রুদ্র রাজি হয়ে যাবে, এটা ভালো বুদ্ধি। রাবেয়া চৌধুরীও সায় দিলেন জামাই আর মেয়ের সঙ্গে। অরু আগের মতোই মাথা নাড়িয়ে না করতে করতে বলল, আমি পারবো না। তোমার বাঘের থুরি ছেলের রাগের সামনে আমি কিছু করতে পারবো? আমাকে জোর করো, তার থাকতে হয় আমার, পরে আমাকে কাপড় চোপড়ের মতো কসলাবেন। প্লিজ মিমি, মামাকে লাজি করো না। হঠাৎ পিছন থেকে একটি বাচ্চার গলা ভেসে আসতেই সবাই পিছনে ফিরে চাইল। ইভান গোবাচ্চারা মুখ করে অরুর দিকে তাকিয়ে রয়েছে। বিথি ছেলের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, ইস, আমাদের চেহারার দিকে তাকিয়ে না করলেও আমার বাবুটার মুখের দিকে তাকিয়ে তুমি না করতে পারবে অরু। আমি জানি তুমি এত নিষ্ঠুর না। অরু ভালোই বুঝতে পারছে বিথি তাকে ব্ল্যাকমেল করছে, কিন্তু বেচারা ইভানের মুখের দিকে চেয়ে এইবার নিজেও না করতে পারলো না। আরেকবারের জন্য 4 জন মিলে অরুর উদ্দেশ্যে বলল, প্লিজ রাজি হয়ে যাও। আচ্ছা, আমি চেষ্টা করব। শেষমেশ রাজি হলো অরু।
বাঘের খাঁচায় নিজেকে খরগোশ বানিয়ে প্রস্তুত করতে মনে প্রাণে প্রস্তুতি গ্রহণ করছে। অরু রুমে এসেছে। রুমে খুব সুন্দর করে চোখ বুলিয়ে নিল। রুদ্র রুমে নেই, তাহলে কোথায়? অরু অত কিছু নিয়ে ভাবল না, সোজা খাটে যে বসল। ভাবতে লাগলো কিভাবে ঘুরতে যাওয়ার বিষয়টাকে রুদ্রের সামনে তোলা যায়। কোনো একভাবে তো রুদ্রকে রাজি করাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে একই জিনিস নিয়ে ভাবতে ভাবতে প্রায় ক্লান্ত হয়ে উঠে দাঁড়ালো। রুদ্র আসে না কেন রুমে? ওর ঘরের এই মাথা থেকে অপর প্রান্ত পর্যন্ত হাঁটা ধরল। এত কিছুর মধ্যে তার মাথায় উকি দিল অন্য এক চিন্তা। সে কণ্ঠ একদম নিচু করে নিজেকে উদ্দেশ্য করে নিজেকেই প্রশ্ন করল, আচ্ছা, হনুমানটা কি সত্যি আমাকে আগের থেকেই পছন্দ করত? যদি করত, তাহলে আমার উপর এমন অবিচার কেন করলো? অরু থেমে গেল, সোজা হয়ে দাঁড়ালো আয়নার সামনে। নিজেকে মন ভরে দেখল। লাল রঙের সেই জামাটা পরিহিত আজ, চোখে বিকালে দেয়া গাঢ় করে কাজল, আংশিক লেপ্টে আছে। তাতে যে বড্ড খারাপ লাগছে এমন না, চুলগুলো বেনি করে খোপা করে রাখা। অরু আস্তে চুলের খোপা খুলে চুলগুলো এলোমেলো করে ছেড়ে দিল। বেনি করে রাখায় চুলগুলো হালকা কোকড়া হয়ে রয়েছে। অরু যেন কিছু উপলব্ধি করতে পারল। তার লাবণ্য যেন হঠাৎই বেড়ে গিয়েছে। আগে বড়দের কাছে শুনেছি ঠিকই, বিয়ের পর নাকি মেয়েদের লাবণ্য বেড়ে যায়। কথাগুলো যেন খাপে খাপ মিলে যায়। অরু লজ্জা পেয়ে মুখ লালচে আভা ধারণ করলো। যাকে সে পছন্দ করে সেও তাকে ততটাই পছন্দ করছে, এটা যে তার কাছে স্বপ্নের মতো। হঠাৎ অরুর ফোনে পিপি শব্দ করে নোটিফিকেশন এলো। শব্দ কানে যেতে অরু ফোনের কাছে যে ফোন হাতে নিয়ে নোটিফিকেশন চেক করলো। অরিন মেসেজ দিয়েছে, বুনু কেমন আছিস? অরিনের মেসেজ দেখে অরুর চোখ জলজল করে উঠল। মেসেজের রিপ্লাই দিবে এমন সময় ঘরে প্রবেশ করতে দেখা গেল রুদ্রকে। অরুর আত্মা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। রুদ্রর গম্ভীর চাহনি তারই দিকে। অরু ফোনের স্ক্রিনে অফ করে ঢোক গিলে রুদ্রের দিকে তাকালো। চোখে তার আতঙ্ক। রুদ্র অরুর কাছে এসে দাঁড়িয়েছে। চেহারায় চোখ বুলে গম্ভীর চাহনি বজায় রেখে বলল, কি হয়েছে? এত ভয় পাচ্ছ কেন? ফোনে কে ছিল? আমার আশাতে স্ক্রিন অফ করে দিতে হলো। রুদ্র টের পেয়ে গিয়েছে অরু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার ভিতরে ভয় যেন তাকে কোনোভাবেই স্বাভাবিক হতে দিচ্ছে না। রুদ্রর গাঢ় বাদামি চোখ জোড়া কেমন ঘোলাটে লাগছে অরুর কাছে। রুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অরুর দিকে। অরু আমতা আমতা করে বলল, আসলে আমি ভাইয়ের সাথে কথা বলছিলে তাই তো? অরুর কথার মাঝে রুদ্র বলে উঠল। অরু থমকে গেল। সে এতটাও এক্সপেক্ট করেনি। রুদ্র অরুর হাত থেকে ফোন নিল। অরুর চোখ এখন নিচে, শরীর তার কাঁপছে। রুদ্র আস্তে করে ফোনটা খাটের উপর ছুঁড়ে মারল। অরু তার শব্দ কেঁপে উঠল। বারংবার ঢোক গিলছে, গলা শুকিয়ে আসছে। রুদ্র কিছু না বলে নিজের তর্জনী দিয়ে অরুর কপাল ছুঁয়ে দিল। নরম স্বরে বলল, এত ভয় পাওয়ার কি আছে? অরু চোখ তুলে তাকালো। তার চোখে আকাশ ভর্তি বিস্ময়। গলা দিয়ে যেন কথা বেরোচ্ছে না, ভীষণ ভয় পেয়েছে। রুদ্র স্বাভাবিকভাবে বলল, এত ভয় পাওয়ার কারণ জিজ্ঞেস করেছি শোনা, বলো। স্বাভাবিক কিন্তু আবার স্বাভাবিক নয়। কি আছে এই কণ্ঠে? হিম হয়ে আসছে সারা শরীরের। রুদ্রর মুখের চাহনি দেখে কিছুই বোঝার উপায় নেই, কিন্তু এই কণ্ঠস্বর। অরু ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রের পানে। রুদ্রর শান্ত চাহনি অরুকে আরও অস্বস্তির মধ্যে ঠেলে দিচ্ছে। অরু ঠোঁট কামড়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মাত্র। কোনো কিছু বলার মতো সাহস নেই তার অন্তরে। রুদ্র সেদিকে একবার চেয়ে অরুকে এড়িয়ে খাটের উপর চেয়ে বসল। অরু পিছন ফিরে রুদ্রের দিকে তাকালো। অরু যে রুদ্রকে ভীষণ রকমের ভয় পায় সেটা সে এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে। অরু আমতা আমতা করে বলতে গেল, আমি আসলে বুঝতে পারছি না কি বলবো। আপনার রাগ হলে প্লিজ সেই রাগ আমার উপর প্রকাশ করেন। কিন্তু কি? শান্ত স্বরে প্রশ্ন করল রুদ্র। জানি না। অরুর গলার স্বর করুণ হয়ে উঠল। রুদ্র খাট থেকে উঠে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, আমি যদি রাগ দেখাই তুমি কি তা সহ্য করতে পারবে? আমার তো তা মনে হয় না। তার থেকে আমার চুপ থাকাই ভালো, তাই না? অরু ঢোক গিলে মাথা নাড়ি বলল। এমনভাবে অরু আর কথা শেষ করতে পারল না। খাটের ওপর পড়ে থাকা তার অবহেলিত ফোন বেজে উঠল। রুদ্র খাটের উপর থেকে ফোন নিল। একবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অরুর দিকে তাকালো। রুদ্রর এই দৃষ্টিতে অরু কেমন যেন কুঁকড়ে গেল। মুখ কাঁচুমাচু করে চেয়ে রইল। রুদ্র কল রিসিভ করে বলল, হ্যাঁ অরিন বল। বোনের সাথে কথা বলবি?
অরু হকচকিয়ে গেল না। রুদ্রর তাকানোতেই সে বুঝতে পেরেছিল ফোন কলে কে। অরু অবাক না হলেও কলের অপর প্রান্তে থাকা অরিন বেশ অবাক হলো। অবাক হলেও নিজেকে বেশ সামলি বলল, আমার বোনের তোর কাছে কি করছে? অরু কোথায়? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে লক্ষ্মী বউ হয়ে, যে তার বরের সব কথা শোনে, তাই না বউ? শেষের কথা অরুকে উদ্দেশ্য করে বলল রুদ্র। অরুর ভিতরকার হাহাকার হয়ে যাচ্ছে। কোনো বিপদ হতে চলেছে অরু তা ভালোই বুঝতে পারছে। অরিন রুদ্রর কথাগুলোকে পাত্তা না দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, আমার বোনকে ফোনটা দে, ওর সাথে আমার কথা আছে। উফ, তোর বোন এখন আমার বউ, আমার কথা বললে অরুর সাথে কথা হয়ে যাবে। কি কথা বলার তা আমাকে নির্দ্বিধায় বলতে পারো শালাবাবু। শাট আপ, সব কিছু ছিনিয়ে নেওয়ার স্বভাব তোর যাবে না। রুদ্রর চল শক্ত হয়ে উঠল। অরু রুদ্রর দিকে এগিয়ে আসলো। হৃদযন্ত্র যেন থরথর করছে, চোখ জোড়া অশ্রুতে পরিপূর্ণ। রুদ্র সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না। গলার স্বর আগের মতো হিমশীতল করে বলল, মাইন্ড ইউর ওন বিজনেস মিস্টার অরিন খান। ভদ্রভাবে কথা বলছি, এর মানে এই না যে আমি ছেড়ে দেব। সেটা তুইও ভালো করে জানিস। তোরে তো আমার হাড়ে হাড়ে চেনা, শুধুই অন্যের জিনিসের ওপর নজর। মানুষ কোনো জিনিস নয়। থামুন আপনারা। চেঁচিয়ে উঠল অরু। গাল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। চোখ দুটো লাল হয়ে এসেছে। রুদ্র তার দিকে আর চোখে তাকালো। অরু আর কিছু না বলে রুদ্রের হাত থেকে ফোনটা নিয়ে নিমিষে কল কেটে দিল। অপর প্রান্তে অরিন শুধুই কল কেটে যাওয়ার শব্দ শুনতে পারল। অরু কল কেটেই ফোনটা মেঝেতে আছড়ে ফেলল। রুদ্র অরুর কাছে যেয়ে এই প্রতিক্রিয়া আশা করেনি। সে বেশ হকচকিয়ে গেল। ফোন মেঝেতে পড়তে কোথাও ছিটকে চলে গেল। অরু চেঁচিয়ে উঠল, হাহাকার করতে করতে নিচে বসে পড়ল। অরু আর তার কান্না আটকে রাখতে পারল না। কাঁদতে কাঁদতে মেঝেতে নিজের হাত থাবাতে থাবাতে বলল, সব দোষ আমার, আমার ভুল। আমি তো সব সমস্যার মূল, তাহলে শাস্তি আমার প্রাপ্য। রুদ্র এতক্ষণে তার বিস্মিত ভাব থেকে বেরিয়ে এলো। অরুকে এমন অবস্থায় দেখে রুদ্র যেন বেসামাল হয়ে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে হাঁটু করে বসল। তখন অরু রুদ্রের হাত তার বাহু থেকে সরিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ধরবেন না, আমি দোষী, আমার ভুল। আপনি আমার উপর রেগে আছেন না, স্বাভাবিক থাকাটাই উচিত। আমি আপনার কথা শুনিনি, আমার ভাইয়ের সাথে কথা বলেছি, আপনার বারণ করার পরেও কথা বলছি। আমাকে চাইলে বাড়ি থেকে বের করে দেন। অরু, থামাবেন না, বলতে দেন। আমার আজ কি মনে হচ্ছে জানেন? আমার আজ এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। আমি যেন সবার কাছে বোঝা হয়ে রয়েছি। প্রথমে আমার পরিবার তা প্রমাণ করলো, আর আজ আপনি। এখানে আমার মতামতের কোনো ভ্যালু নেই। আমার বাবা তো আমাকে তাড়িয়ে দিল, পরিবারের কাছ থেকে আলাদা করে দিল। তারপর আপনি আমাকে আমার পরিবারের কাছে আলাদা করে দিলেন। অরুর গলা শুকিয়ে আসছে, কথা যেন বেরোতে চাচ্ছে না, মাথা ধরে এসেছে, মাথা ভীষণ ঘুরছে। রুদ্র বুঝতে পারছে অরু ঠিক নেই। অরু এখন আর নিজের মধ্যে নেই। অরু তারপরও থামল না, নিজের সর্বোচ্চ শক্তি লাগিয়ে বলল, আপনি তো বলেছিলেন আপনি কখনো আমাকে আপনার বউ হিসেবে মানবেন না। আমি পাগল, তা ভুলে গিয়েছি। আপনার মিষ্টি ব্যবহারে গলে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম আমি তো শুধু দান করা একটা পুতুল। আমাকে যা বলবেন তাই করতে হবে। আমি পাগল হয়ে যাচ্ছি, আমি পারছি না, আমি আর পারছি না। রুদ্র সঙ্গে সঙ্গে অরুকে নিজের সঙ্গে জড়িয়ে ধরল। অরু কান্নায় ভেঙে পড়ল, অরুকে নিজের সঙ্গে শক্ত করে ধরল। রুদ্রর আজ ভীষণ ভয় লাগছে। অরু এমন কেন করছে? অরু নিজেকে রুদ্রের বাহুদয়ের আবদ্ধের মাঝ থেকে ছাড়ানোর ভীষণ চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। সে হাঁপিয়ে ঢলে পড়ল রুদ্রের কোলে। তার কিছু ভালো লাগছে না।